আমার দ্বিতীয় বিয়ের কাবিন পড়ানো হচ্ছে, আর পাশের রুমে আমার 4 বছরের মেয়ে কান্না করছে। আমার মা কোলে নিয়ে বসে আছে দরজা বন্ধ করে, কারণ আমার সাথে যার বিয়ে হচ্ছে তাকে জানানো হয়নি যে আমার একটা মেয়ে আছে। এমনকি এটাও জানানো হয়নি যে আমার বিয়ে হয়েছিল। আমার জীবনে অল্প বয়সী কিছু ভুলের জন্য আমার আজ এই পরিস্থিতি। আমার 4 বছরের মেয়েটার প্রায়শ্চিত্ত করতে হচ্ছে। আমি যখন 9-এ পড়ি তখন একটা ছেলের সাথে আমার সম্পর্ক হয়। সেই ছেলেটার সাথে আমি স্যারের বাসায় প্রাইভেট পড়তে যেতাম। আমার সাথে আমার আরো কিছু বান্ধবীও ছিল। যেহেতু সামনে আমাদের এসএসসি পরীক্ষা, তাই আমাদের একটু পড়াশোনার দিকে মনোযোগ বেশিই দিতে হচ্ছিল। সেই ছেলেটার সাথে যাওয়া আসা করতে করতে একটা ভালো সম্পর্ক তৈরি হয়। তখন অত শত টাচ ফোন ছিল না, বাটন ফোন ছিল। কারো যদি ফোনে কথা বলার দরকার পড়তো, আমাদের গ্রাম থেকে আর একটু পাশে একটা বাজার আছে, সেই বাজারে যেয়ে ফোন করে কথা বলতে হতো। আমাদের গ্রাম থেকে নৌকা দিয়ে যেতে হতো। তারপর কিছুক্ষণ হাঁটার পরই বাজার চলে আসতো। সচরাচর মানুষের হাতে বাটন ফোনও তেমন ছিল না, তবে ওই ছেলেটার হাতে বাটন ফোন ছিল। তখন কারো হাতে ফোন থাকা মানে অনেক বড় কিছু। আমারও ওকে আস্তে আস্তে ভালো লাগতে শুরু হলো। ও আমাকে ভালোবাসে সেটাও আমার কাছে প্রকাশ করলো। দুজন দুজনকে ভালোবাসি, এভাবে করতে করতে প্রায় আমাদের 1 বছর শেষ হয়ে গেল। আমরা মেট্রিক পরীক্ষাও দিলাম। ওই ছেলে কিন্তু আমার সাথে এসএসসি পরীক্ষা দেয়নি, আমি আর আমার বান্ধবীরা মিলে দিয়েছি। আর ও ছিল ইন্টার সেকেন্ড ইয়ারের স্টুডেন্ট। একই টাইমে স্যারের কাছে পড়তে যাওয়া হতো, সেই সুবাদেই ওর সাথে আমার সম্পর্ক। যাই হোক, পরীক্ষার পর ভালো রেজাল্ট করে পাশ করলাম। তারপর আমাকে বলল যে আমি যেন আর লেখাপড়া না করি, আর বাড়িতে যেন আমাদের সম্পর্কের কথা জানাই। আমি তো অনেক অবাক, কারণ যেই সমাজে কিনা প্রেম করে মেয়েদের সাথে আর সম্পর্ক আগে বাড়ায় না, সেখানে এই ছেলে আমার সাথে বিয়ে পর্যন্ত করাতে চায়। তারপর আমি অনেক খুশিতে যে মাকে বললাম। মা কোনোভাবেই রাজি হচ্ছিল না। আমার ভাই, তারপর আমার বাবা সবাই মিলে ছেলের খোঁজ নিতে শুরু করলো। খোঁজ নিয়ে জানতে পারলো ছেলের পরিবার ভালো না। ছেলের মা সুদের উপরে টাকা লাগায়, বাবাও ভালো না, মানুষের জমি মেরে খায়। ওরা 3 ভাই, 2 ভাই বিদেশে থাকে আর ওই বাংলাদেশে থাকে। আমার সাথে সম্পর্কের আগেও নাকি ওর আরো 2-3টা মেয়ের সাথে সম্পর্ক ছিল। কিন্তু আমি তখন কারো কথাই বিশ্বাস করছিলাম না। আমার মনে হচ্ছিল আমাকে বিয়ে দিবে না বলে তারা এভাবে বদনাম রটাচ্ছে। আমাকে বাড়িতে বন্দি করে ফেলা হলো। তারপর আমার সাথে যার সম্পর্ক ছিল সে আমাকে একটা বাটন ফোন কিনে দিয়ে গেল। লুকিয়ে লুকিয়ে ফোন ব্যবহার করতাম, যাতে করে কেউ দেখতে না পারে বা জানতেও না পারে। ফোন দিয়ে যাওয়ার পর তার সাথে আমার 1 মাস ফোনে কথা হয়। 1 মাস পর সে আমাকে বলল যে সে আমাকে ছাড়া আর থাকতে পারছে না। আমি যেন তার জন্য বাড়ি ছেড়ে চলে যাই। আমি যদি তাকে ভালোবাসি, তাহলে যেন আমার বাবা মার প্রতি, আমার ভাইদের প্রতি মায়া ত্যাগ করে তার সঙ্গে চলে যাই। আমি তাকে প্রথমে মানা করার পরও সে আমাকে বলে যে সে আমাকে অনেক ভালোবাসে, আমাকে ছাড়া সে বাঁচবে না। এমনও বলে যেদিন রাত্রে সে আমাকে বের হয়ে যেতে বলেছে, সেই রাত্রে যদি আমি বের না হই তাহলে সে আত্মহত্যা করবে, ট্রেনের নিচে যেয়ে শুয়ে পড়বে। তারপর কারো কথা না ভেবে তার সাথে আমি পালিয়ে যাই। পালিয়ে আমি তার বাড়িতে যাই না, সে আমাকে নিয়ে যায় সিলেটে। সিলেটে তার এক বন্ধু আছে, তার বাড়িতে নিয়ে যায়। সেখানে যেয়ে আমাকে সে বিয়ে করে। বিয়ের পর তার বন্ধু তাকে একটা কাজের ব্যবস্থা করে দেয়। আমরা সেখানেই বাসা ভাড়া নিয়ে থাকতে থাকি। প্রথম 5-6 মাস ভালোই কেটেছে, কিন্তু তারপর থেকে তার বদলে যাওয়া রূপ আমার সামনে আসে। হঠাৎ হঠাৎ বাড়িতে এসে সে আমাকে প্রচুর মারতো, শুধু শুধু সন্দেহ করতো, কোনো কারণ ছাড়াই আমার গায়ে হাত তুলতো। এমনও দিন গিয়েছে তার সন্দেহের কারণে সে আমাকে ঘরে তালা দিয়ে রেখে কাজে গিয়েছে। তার মারের দাগ আমার শরীরে এখনো বয়ে বেড়াই আমি। সিগারেট খেয়ে খেয়ে আমার ঘাড়ে, আমার শরীরে, আমার পায়ে, আমার হাতে অনেকগুলো পোড়া দাগ দিয়েছে। যখন তার কথা না শুনতাম, সে তার মুখ থেকে সিগারেটটা নিয়ে আমার হাতের মধ্যে চাপা দিয়ে ধরতো। অনেক জোরে জোরে চিৎকার করতাম, কিন্তু কেউ তো ছিল না আমার আপন ওখানে, কে বাঁচাবে আমাকে? এমন করতে করতে বিয়ের 1টা বছর পার হয়। তারপর আমি জানতে পারি আমি মা হতে চলেছি। যখন তাকে জানালাম আর বললাম, দেখো আমাকে এভাবে মেরো না, আমি তোমার সন্তানের মা হতে চলেছি, আমার গায়ে হাত তুললে বাচ্চাটা কষ্ট পাবে। সে আমাকে ওয়াদা করলো সে আমাকে আর কখনো মারবে না। এভাবে করে আমি মা হওয়ার কথা শুনে সে ভীষণ খুশি হয়। 4-5 মাস সে খুব আদরেই রাখে আমাকে, কিন্তু বাড়ি ফিরতো না টাইম মতো। রাতের বেলা অনেক সময় দেখা যেত যে কয়েক রাত সে বাড়িই ফিরেনি। হঠাৎ করে বাড়ি ফিরে বাজার করে দিয়ে আবার সে নাই হয়ে যেত। আমার ওই প্রেগনেন্সির সময় অনেক কিছু খেতে ইচ্ছে করতো, কিন্তু আমার স্বামীর মুখের দিকে তাকিয়ে ওকে আলাদা কোনো প্রেসার দিতাম না। এমনও সময় গেছে ও 1 সপ্তাহের জন্য নাই হয়ে গেছে। আমার ঘরে চাল ডাল কিছুই নেই, কি রান্না করে খাবো? পাশের বাসার ভাবি 2 বেলার খাবার 1 বেলা দিয়ে যেত। সেই খাবারটাকে 2 বেলা রেখে রেখে খেতাম।
এভাবেই আমার ডেলিভারির সময় ঘনিয়ে আসলো। ওই সময় আমাদের টাকার খুব প্রয়োজন ছিল। আমার মা বাবাকে ফোন দিলাম, তারা বলল আমি নাকি তাদের জন্য মারা গেছি। যেদিন আমার এই স্বামীকে ছেড়ে যাব সেই দিন তারা আমাকে অ্যাকসেপ্ট করবে। কিন্তু আমার ছোট ভাই শুনে আমার ডেলিভারির জন্য 10,000 টাকা পাঠায়। আমার সিজার হয়, তাই অনেকগুলো টাকাই লাগে। বাকি টাকা আমার স্বামী তার মার কাছ থেকে এনে দেয়। আমার মেয়ে হওয়ার 20 দিনের মাথায় ওর যে বন্ধুর কাছে আমরা প্রথম এসেছিলাম, ও আসে আমার বাসায়। তখন আমার স্বামী ছিল না, সে কাজে ছিল। ও এসে আমাকে এমন এমন কিছু কথা বলে যেগুলোর জন্য আমি অনেক কান্না করি। আর আল্লাহকে বলি, আল্লাহ কি পাপ করে ফেললাম আমি, কত বড় ভুল করে ফেললাম আমি। আমার স্বামী নাকি নেশা কেনা বেচা করে এবং সে প্রচুর পরিমাণের ফেন্সি খায়, আর তার জন্যই সে সিলেটে এসে থাকে। আমি তো তার কাছে বাহানা মাত্র যে সে আমাকে বিয়ে করে নিয়ে এসেছে। সিলেট থেকে ইন্ডিয়া কাছে, এখান থেকে ফেন্সি ডিল আনা নেওয়া করার জন্য সহজ হয়। তখন আমার মাথায় এলো এর জন্যই ও আমাকে এত মারধর করে, কারণ একটা সুস্থ মানুষ কখনোই সদ্য মা হওয়া মেয়ের গায়ে হাত তুলতে পারে না। আমি ওই ভাইয়াকে জিজ্ঞাসা করলাম কবে থেকে ওর এই ব্যবসা। আমাকে জানালো আমার বিয়ের 3-4 মাস আগে নাকি ও